ক্ষুদ্র নৃগোষ্ঠী, পাহাড়ি, জুম্মা, উপজাতি, স্বদেশী অথবা জাতিগোষ্ঠী, এই ধরনের বিভিন্ন অভিধায় আমরা দেখতে পাই। সাধারণ যারা পাঠক তারা কিন্তু বিভ্রান্ত, আসলে কোনটা তারা গ্রহণ করবে। 2010 সালে ক্ষুদ্র নৃগোষ্ঠী আইন হয়েছে, সেখানে বলা আছে পরিষ্কারভাবে অবশ্যই এদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে আখ্যায়িত করতে হবে, উপজাতি বলা যাবে না, বা অন্য যে অভিধা আছে সেগুলো প্রয়োগ করা যাবে না। এখন ক্ষুদ্র নৃগোষ্ঠী, ক্ষুদ্র কোন অর্থে, সেটা একটি প্রশ্ন, যে কারণে খুব একটা যে গ্রহণযোগ্যতা পাচ্ছে এই শব্দটা তা নয়, এক ধরনের চাপিয়ে দেওয়া আমরা বাধ্য হচ্ছি লিখতে, যেহেতু সংবিধানে এটা উল্লেখ করা হয়েছে। এটি হলো একটি সমস্যা। আরেকটি হলো 2012 সাল থেকে এই জাতির সত্তাদের যাদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা হচ্ছে তাদের পুস্তক দেওয়ার কথা শুরু হলো। এদেরকে তাদের ভাষায় শিক্ষা কার্যক্রম শুরু করতে হবে। এ লক্ষ্যে 5টি ভাষায় আমরা দেখেছি 2016 থেকে শুরু হয়েছে তাদের শিক্ষা ব্যবস্থা, যেমন চাকমা, মারমা, সাদ্রি, গারো, এরকম 5টি ভাষায় তাদের শিক্ষা দেওয়া শুরু হলো। কিন্তু মূল প্রশ্ন হলো যে যারা শিক্ষা দিচ্ছেন বা দেবেন তাদের প্রশিক্ষণ দেওয়া হলো, কিন্তু যারা শিক্ষা নেবেন তারাও ঠিকমতো আসেন না, যারা শিক্ষা দিবেন তারা ওই অঞ্চলে, যে অঞ্চলে যাওয়ার কথা তারা ওই অঞ্চলে যান না। আমি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে 1 বছর হয়নি দায়িত্ব নিয়েছি, ওনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আপনারা যদি আপনাদের এই যে সংস্কৃতি ধরে রাখতে চান, আপনাদের ভাষাকে যদি টিকে রাখতে চান, তাহলে আপনাদেরকে আগে এগিয়ে আসতে হবে। তাদের যাদের কথা বলা হচ্ছে এই ক্ষুদ্র নৃগোষ্ঠী পার্বত্য এলাকায় বা সিলেট বা রাজশাহী অঞ্চলে অথবা ময়মনসিংহ অঞ্চলে যারা, তাদের অনেকেই কিন্তু এই বিষয় নিয়ে কোনো মাথা ঘামায় না। আমরা যতটা এখানে আলোচনা করছি, এটা আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। আমি গত 1 বছরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমি গিয়েছি। সেই আপনারা যে বললেন বাংলাদেশে বাংলা সহ 41টি ভাষা আছে, তার মধ্যে 40টি হলো এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর, 14টি ভাষায় বিপন্ন অবস্থায় আছে, তার মধ্যে অধিকাংশ হলো চট্টগ্রামে। আমরা এটাও দেখেছি যে রেংমিটে একটা ভাষা আছে, মাত্র 5-6 জনের কথা বলে, সুন্দর করে একটা ভিডিও করেছে এই যে CHR দেখলাম আমি, খুব সুন্দর একটা ভিডিও আছে তাদের, এবং তারা কিন্তু তথ্যপত্র দিয়ে সেটা উপস্থাপন করেছে। তো এরকম অনেক ভাষা আছে, হারিয়ে যাচ্ছে। এখন একটি কথা আছে যে গত বছর ইউনেস্কো একটি প্রতিবেদন করেছিল, মেক ল্যাঙ্গুয়েজেস কাউন্ট ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, টেকসই উন্নয়নের জন্য মাতৃভাষায় গুরুত্ব দিতে হবে। এবার এই আদিবাসী দিবসের প্রতিপাদ্য হচ্ছে আদিবাসী জনগোষ্ঠী এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, অধিকার রক্ষা, ভবিষ্যৎ গঠন। তাহলে এই যে আজকের যে প্রবন্ধ, সেই প্রবন্ধে কিন্তু এই বিষয়গুলো উঠে আসছে। কৃত্রিম বুদ্ধিমত্তা যদিও এখানে বলা হয়নি, কিন্তু আসছে। জনগোষ্ঠীর যে অধিকার সংরক্ষণ, তাদের নিরাপত্তা, সবকিছু কিন্তু এখানে প্রতিফলিত হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI, এটা তো দূরের কথা, তারা তো তাদের ভাষায় শিক্ষা গ্রহণ করতে পারছে না। 2016 সাল থেকে এত তোড়জোড় করা হলো, এত আয়োজন করা হলো, আপনি যদি প্রকৃত চিত্র দেখেন সেখানে কোনো একটি বিষয় কিন্তু প্রতিফলিত হয়নি। ওইটি এক ধরনের, আমি বলবো, লোক দেখানো, জনসম্মুখে মানে প্রচার করবার জন্য এরকম একটি ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছিল। আমি মনে করি বাংলাদেশের তারা বাস করেন, বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ, আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্যের অংশ, তাদেরকে সেভাবে মূল্যায়ন করতে হবে। এখানে অন্য কোনো রাজনীতি করার কোনো সুযোগ নেই। এখানে পরিষ্কার আমার কথা হচ্ছে যে বাংলাদেশি, তারা তো বাংলাদেশি শব্দটা নিতে না করেনি, বাঙালি বললে তো তাহলে তারা বাঙালি না। তাহলে বাংলাদেশি শব্দ যদি বলা হয়, বাংলাদেশের যে 4টি মূলনীতির সংবিধানে সেখানে জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ পরিষ্কার উল্লেখ ছিল। সেই জায়গায় যদি আমরা গ্রহণ করতে পারি বাংলাদেশি জাতীয়তাবাদ, বাংলাদেশি, তাহলে তো আর সমস্যা হয় না। প্রত্যেকটা জনগোষ্ঠী আমরা বাংলাদেশি, আমরা বাঙালি, আমরা চাকমা, তার জাতিসত্তা, চাকমা জাতিসত্তা, তারা বাংলাদেশি, তাতে কোনো সমস্যা হয় না। এবং আমি মনে করি এই ক্ষুদ্র শব্দটা বাদ দিয়ে ভবিষ্যতে যারা সরকার গঠন করবেন তাদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো
এই ক্ষুদ্র শব্দটি বাদ দিয়ে জাতিসত্তা, শুধু জাতিসত্তা শব্দটাই থাকলেই আমার মনে হয় গুরুত্ব সহকারে তারাও গ্রহণ করবে এবং আমরাও এটার হাত থেকে রক্ষা পাবো। আপনাদের সবাইকে ধন্যবাদ।